রাজধানী বঙ্গবাজার বিপণী বিতান নির্মাণ কাজ সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না মন্তব্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সামান্য উত্তর প্রান্তে এগিয়ে এসেছে। ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আজ। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার 15 বছর পার হলেও এখনও শুকায়নি সাতক্ষীরার উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষত। এখনও দূর হয়নি সুপেয় পানির অভাব। গাইবান্ধা সুন্দরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ। সরকারি জমি দখলমুক্ত করতে এলাকাবাসীর লিখিত অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী পানি বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। কোরবানির ঈদ সামনে রেখে যেখানে সেখানে নয়, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে কোরবানির জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবাজার বিপণী বিতান সহ 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতি ও সমবায় মুঘল সাম্রাজ্যের বাংলা প্রদেশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। 1899 ইংরেজি এবং 1306 বঙ্গাব্দের এই দিনে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই বিরল প্রতিভা। তার ডাকনাম দুঃখু মিয়া, বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুন। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন করা হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রেম, দ্রোহ আর মানবতার কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন শুরু হয়। অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপাদ্যে এবার জাতীয় কবি জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এই শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। পরে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। আজ ভয়াল 25 মে। 15 বছর পার হলেও আজও শুকায়নি সাতক্ষীরার উপকূলবর্তী এলাকাগুলোর সর্বগ্রাসী আইলার ক্ষত। এখনও পুনর্বাসিত হয়নি দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূল জুড়ে ক্ষতিগ্রস্ত আইলা কবলিত অনেক পরিবার। দূর হয়নি সুপেয় পানির অভাব। জরাজীর্ণ বেড়িবাঁধের কারণে ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনগণ। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার আঘাতের 15 বছর পার হলেও দৃশ্যত তেমন কোনো উন্নয়ন হয়নি এই জনপদে। সুপেয় পানির যেমন অভাব এখনো রয়েছে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণেও রয়েছে অপূর্ণতা। আইলা নামীয় বিধ্বংসী ঝড় লণ্ডভণ্ড করে দিয়ে যায়, সেই ক্ষয়ক্ষতি আমরা আজও সম্পূর্ণভাবে পূরণ করতে পারিনি। খাবার পানি এনে খাইতে হয় 5 কিলোমিটার দূরের থেকে। নদী পার করতে গেলে অনেকটা সময় লাগে, তার জন্য সে মারাও যায়। পানি উন্নয়ন বোর্ডের করা বেড়িবাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনো ঝুঁকিতে রয়েছে এই জনপদের মানুষ। 15 বছর পরেও আইলার ক্ষতবুকে নিয়ে এই অঞ্চলের মানুষকে প্রতিটি রাত ঘুমাতে হয় আতঙ্কে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখানকার মানুষের গণদাবি। আইলার ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে এখনো রাস্তাঘাটের অবস্থা এই। সরকারের কাছে আমার দাবি, আমার এই রাস্তাঘাট ভেড়িবাঁধটা মেরামত করা। এই এলাকার মানুষ খাবার চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, তাদের একটাই দাবি, সেটা হলো
মজবুত বেড়িবাঁধ চাই তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ, টেকসই বাঁধের জন্য উনি ব্যবস্থা করেন। আইলার ক্ষত কাটিয়ে উঠতে উপকূলীয় এলাকায় ইতিমধ্যে জাইকার অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ সহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই প্রকল্পের মাধ্যমে গাবরা ইউনিয়নের চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি 22%। আশা করা যায় প্রকল্পটি সম্পূর্ণ হলে গাবরা ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে। এই এলাকার মানুষের প্রধান দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তেরান চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই, সেটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্যাকেজে এই বেড়িবাঁধগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সহ সংকট নিরসনে প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে এগিয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই বার্তায় বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 635 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 570 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 605 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে ও ঘনীভূত হতে পারে বলেও জানানো হয়েছে। গভীর নিম্নচাপকে ঘিরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি জায়গা দখল মুক্ত করতে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। প্রতিনিধি শফিকুল ইসলাম অবুজের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। প্রশাসনের তদারকি না থাকায় কোনো বাধা ছাড়াই ইচ্ছামতো খাস জায়গা দখল করেন গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের 2 নং ওয়ার্ড সদস্য। প্রায় 62% খাস জায়গা দখল করে নির্মাণ করছেন পাকা ঘর। খাস জমি দখলমুক্ত করতে লিখিত অভিযোগের 2 সপ্তাহ পার হলেও বাড়ি নির্মাণ বন্ধ না হওয়ায় হতাশ এলাকাবাসী। দ্রুত প্রশাসনের মনোযোগ প্রত্যাশা করেন তারা। আগে 3 ঘর সেট ছিল, এখন আবার বিল্ডিং করতেছি। ওইটা ছিল নাই, কিছুই নেই। আমরা খাস জমি দখল করিয়ে বাড়ি করে নির্মাণ করে নিচ্ছি। স্থানীয় ভূমি অফিসের তথ্য মতে উক্ত মৌজায় 1 একর 6% খাস জমি সবটাই বেদখল। ইতিপূর্বে উপজেলা প্রশাসন খাস জমি দখলমুক্ত করার জন্য সীমানা নির্ধারণ করে লাল পতাকা লাগালেও দখলমুক্ত হয়নি বলে জানান স্থানীয়রা। আমাদের এলাকায় অনেক হতদরিদ্র আছে, ওদেরা ওখানে আসি বসবাস করবে, ওদেরা জায়গা পায় না আজকে থাকা। হ্যাঁ, উনি একজন প্রতিনিধি হিসেবে কি হিসেবে উনি ওকে জায়গায় বসবাস করে। অভিযোগ আমরা এলাকাবাসী করছিলাম, ওটা প্রতিগর্ভ লিছিল, নেওয়ার পর নিঃসেনও গাছ ছিল। যে কোনো টাকার বিনিময়, যে কোনো ক্ষমতার বিনিময় এই জিনিসটা আর কি স্থগিত করাইছে আর। এ বিষয়ে অভিযুক্ত ইপি সদস্য রেজাউল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। তদন্ত করে দ্রুত খাস জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। মৌখিকভাবে তাকে নিষেধ করে যাচ্ছি। মৌখিকভাবে না শোনার পরে আমি এখন সরকারিভাবে উচ্ছেদ অভিযানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠিপত্র দিচ্ছি। খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন মানে একটি অভিযোগ এসেছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযোগের বিষয়টি আমরা তদন্তে দিয়েছি। তদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সরকারি খাস জমি দখলমুক্ত করে দখলদারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের বাকেরগঞ্জের সাধারণ মানুষ। গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করছে সরকার। তবে ক্লিনিকের দায়িত্বে থাকা ব্যক্তিদের ইচ্ছে মাফিক ক্লিনিক খোলা এবং বন্ধ করার কারণে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার স্থাপন করে কমিউনিটি ক্লিনিক। তবে বর্তমানে নানা ব্যবস্থাপনায় তালা ঝুলছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে, ফলে সেবা নিতে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই। ঠিক মতন আসে না এবং ওষুধপত্র ব্যবহার দেয় না, ওষুধ সহজে পাই না।
এরা বইটা থাকে ঠিক মতো মনে লইলে আসে, মনে নইলে না আসে। বললি যে ওষুধ আসে কয় কি না, ওষুধ নাই। 6 দিনে তো আসেও না, 3 দিন 4 দিন এরকম আসে, আবার দেখা যায় সপ্তাহে একদিনও আসে। ঔষধ টৌষধ ওই চাইলে কয় নাই, তো অমুক দিন আইয়েন। আবার ওই হেরা রেগুলার আয় না, আবার ওই মহিলারা কত গাই আবার ফিরিয়ে যায়। নির্ধারিত সময়ের ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা হচ্ছে এই কমিউনিটি ক্লিনিকের যে ব্যবস্থাপনা কমিটি আছে তার মধ্যে আছে। তাদের মাধ্যমে এগুলো যদি আরও কার্যকর করা যায়, আমরা আশা করব যে ভবিষ্যতে এটা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। অফিস সময় অন্তত তারা খোলা রাখে এবং সুবিধাভোগী যারা তারা যাতে তাদের প্রাপ্য সেবাটা পায় এটা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সেবার মান উন্নত করতে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। দীর্ঘ 8 বছর পর ভোলার লালমোহন উপজেলার ধলি গৌরনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল 8টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়নের 9টি ওয়ার্ডের 16টি ভোট কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2016 সালে সর্বশেষ এই ইউনিয়নের নির্বাচন হয়। মামলা জটিলতার কারণে দীর্ঘদিন এই ইউনিয়নটির নির্বাচন বন্ধ ছিল। আজ সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউনিয়নবাসী উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অঞ্চলে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এবং র্যাব সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, স্মার্ট বাংলাদেশ করতে হলে জুডিশিয়ালি ব্যবস্থাকে স্মার্ট করে গড়ে তুলতে হবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে, এটা সংবিধানে নিশ্চিত করা আছে। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায় বিচার পাওয়ার। আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসেন। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। এর পাশাপাশি বিচার প্রার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। শুক্রবার দিনাজপুর জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি একথা বলেন। পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার বলেছেন, পিবিআইকে নিরপেক্ষ, দ্রুত এবং সবার পক্ষে তদন্ত করতে হবে। বাদী এবং বিবাদীর ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কোনো লোক যদি পিবিআই এর কাছে আসে তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। পিবিআইকে যদি টিকে থাকতে হয় তাহলে এর কোনো বিকল্প নেই। যশোরে পিবিআই কার্যালয়ে এক মতবিনিময় সভায় পিবিআই প্রধান একথা বলেন। তিনি বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, কেউ যেন ন্যায় বিচার বঞ্চিত না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অবশেষে সিলেট মহানগরের পুরাতন 27টি ওয়ার্ডে নির্ধারণ করা নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। পরে রিঅ্যাসেসমেন্টের মাধ্যমে নতুন গৃহকর নির্ধারণ করা হবে। শুক্রবার জেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় সিটি মেয়র জানান, কাউন্সিলরদের সাথে আলোচনার মাধ্যমে নাগরিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে 27টি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট বাতিল করে হোল্ডিং সমূহে নতুন করে রিঅ্যাসেসমেন্ট ও একই সাথে নতুন অন্তর্ভুক্ত 15টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হবির বাড়ির আমতলী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, আব্বাস আলী দেওয়ান ও তার স্ত্রী হাজিরা ও মেয়েকে নিয়ে নাতনির বাসায় বেড়াতে যাওয়ার পথে রাস্তা পার হতে আইল্যান্ডের ওপর দাঁড়ায়। এক পর্যায়ে তারা 3 জন রাস্তা পার হবার সময় ময়মনসিংহ থেকে আসা শাহজালাল পরিবহনের একটি বাস আব্বাস আলী দেওয়ান এবং স্ত্রী হাজিরাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ভালুকা মডেল থানা পুলিশের এসআই আলমগীর জানান, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে 2 জন আহত হয়েছেন। আহত 2 জনই বাংলাদেশি নাগরিক। শুক্রবার রাতে ঘুমধুমের 34 থেকে 35 নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতরা হলেন মনির আহমেদ ওরফে সোনা মিয়া এবং আবু তাহের। ঘুমধুম ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলম জানান, মাইন বিস্ফোরণে 2 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জে সদ্য বিদেশ ফেরত প্রবাসী প্রথম স্ত্রীকে নিয়ে ঝগড়ার পর দ্বিতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুবাই ফেরত শরীফ ব্যাপারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মৃত অবস্থায় হাসনা বেগম নামে ওই গৃহবধূকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে তার প্রবাসী স্বামী শরীফ। এ সময় তিনি দাবি করেন তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে মৃত হাসনার গলায় দড়ি দিয়ে ঝুলানোর চিহ্ন রয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ASM ফেরদৌস হাসান। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জামালপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার শহরের দেওয়ানপাড়ায় ভাষা এবং স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে এই উপলক্ষে নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক মাসুম আলম খান, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, আশরাফুজ্জামান স্বাধীন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা গণগ্রন্থাগারে শিক্ষক স্বরূপ সাহার সভাপতিত্বে এবং নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শুভেন্দু চক্রবর্তী শুভ সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভিন ফরহাদ শামীম, নবীনগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কালাম খন্দকার, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী। দর্শক, এবার আমাদের কৃষি। সিলেটের প্রথম অ্যাডভান্স কৃষি গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। কৃষি সেক্টরের সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে প্রথমবারে এই আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের ৪৫টি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক এবং বিজ্ঞানী অংশগ্রহণ করেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সিক্রিবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার জামাল উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। ফরিদপুরের নগরকান্দায় বিয়ে বাড়িতে বরযাত্রার মেহমান বেশি আসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য কাইচাইল গ্রামে পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নাগেরদিয়া গ্রামের মিরান তালুকদারের পুত্র ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ আলম তালুকদারের 2 মাস আগে বিয়ে হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বরযাত্রীরা কনের বাড়িতে যায়। চুক্তি মোতাবেক বিয়েতে 100 জন মেহমান আসার কথা থাকলেও কনেপক্ষ দাবি করেন বরযাত্রায় দ্বিগুণ মেহমান এসেছেন, ফলে ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে। ফলে খাবার কম পেয়ে আগত মেহমানরা ক্ষিপ্ত হয়ে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করলে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কনে বৃষ্টি আক্তারকে ফেলে রেখে বরযাত্রী সহ ফিরে যান বর্ষা আলম তালুকদার। গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির অন্তত শতাধিক বসতঘর পুড়ে গেছে। শুক্রবার কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, কলোনিতে আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস এবং কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান। গাজীপুরের শ্রীপুরে অবৈধ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC একটি পরিদর্শন টিম। অভিযানে অবৈধভাবে ইন্টারনেট সেবা প্রদান করা রনিব ওয়াইফাই ও রুহান স্যাটেলাইট নামক 2টি প্রতিষ্ঠানের অফিস হতে একটি রাডার এবং 3টি অপটিক্যাল লাইন টার্মিনাল OLT জব্দ করার পাশাপাশি অবৈধ ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অবৈধ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান BTRC কর্মকর্তারা।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সংস্থার কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে র্যাব। এই সময় তাদের কাছ থেকে 960 পিস ইয়াবা জব্দ করা হয়। আটকরা হলেন মুজিবুর রহমান ও তার স্ত্রী মমতাজ বেগম। তাদের আটক করা হয়েছে বলে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানায় চট্টগ্রাম র্যাব। চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফুল আলম জানান, ইয়াবা সহ এক প্রতারক দম্পতিকে আটক করেছে র্যাব। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। বরিশালে মেহেন্দিগঞ্জে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফারজানা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল পৌরসভার খড়কি গ্রামে এই ঘটনা ঘটে। পরে মেহেন্দিগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহত ফারজানা পৌরসভার খড়কি গ্রামের প্রবাসী রাসেল চাপরাশির স্ত্রী। আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালে গৌরনদী উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী সভা এবং গণসংযোগ করছেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর মেয়র হারিসুর রহমানের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ঘটকস্থলে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার কাপপিরিচ প্রতীকের সমর্থনে বাটাজোর বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মুন্সির টিউবওয়েল প্রতীকের সমর্থনে বাটাজোর, খানজাপুর সহ বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেছেন। আসন্ন ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার উঠান বৈঠক করেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী যুব উদ্যোক্তা মাসুদ আলম। এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলম। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ভোট প্রত্যাশায় বেকারত্ব দূরীকরণ সহ নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। দিনাজপুরের ফুলবাড়িতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে 3 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোট নিয়ে ভোটারদের মধ্যে নেই কোনো উৎসাহ উদ্দীপনা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার উপজেলার মেইন বাসস্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শুরুতে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি। এতে সংসদ সদস্যর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান শিবলি নোমানি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট 22 দিয়া ইউনিয়নের 2 নং কাউখালী ওয়ার্ডের মৃত আবু জাফর ও ছেলে রিয়াজ মুন্সির যৌথ বসতঘরটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপির নির্দেশনায় উপজেলার ছোট 22 দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান শিবলি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ এবং টিন বিতরণ করেন। কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার কুষ্টিয়া মোহিনী বিল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এহতেশাম রেজা। টুর্নামেন্টের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী সহ প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগে ছাড়েন না স্যার। হ্যাঁ আবার চলেছিলেন, দেখা যাক। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।